আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে রাষ্ট্রপতির দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে ভিভিআইপিদের মিলন মেলা, দলমতের ঊর্ধ্বে উঠে কাজের প্রত্যাশা। সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি, স্থানীয় সরকারের মঈন খান, তথ্যে পার্থ, পার্বত্য চট্টগ্রামে সাচিং প্রু, পররাষ্ট্রে আরও এক প্রতিমন্ত্রী। কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, দেশে আনার প্রক্রিয়ায়ও স্বজনরা, ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। ঢাকাকে বাসযোগ্য করতে নৌপথকে ঢেলে সাজাবে সরকার, নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর, নগরীর চারদিকে 8 লেনের সড়ক তৈরির পরিকল্পনা। এবং ছুটির দিনেও গ্যাস সংকটে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি, বিদ্যুতের চাপ সামলাতে ব্যাটারি চালিত অটোরিকশায় বাধ্যতামূলক হচ্ছে সৌর বিদ্যুতের চার্জিং। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। দেশের 23তম রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে বর্ণাঢ্য আয়োজনে সম্পূর্ণ হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তৃণমূলের জনপ্রতিনিধি থেকে রাষ্ট্রের প্রধান, দীর্ঘ রাজনৈতিক যাত্রা পেরিয়ে বঙ্গভবনের বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আমি বাংলাদেশের সন্ধ্যা 7:37 দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার। শপথ অনুষ্ঠানে সহস্ত্রীক উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, মন্ত্রী প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, 3 বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শপথের পরেই নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুড় খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। যে কোনো দলমতের ঊর্ধ্বে উঠেই তিনি তার মহান দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাকে সাহায্য করুন, সেই দোয়া করি। দেশে যদি কোনো সংকট মুহূর্ত দেখা দেয়, সেইখানে সে দেশের গণতন্ত্র, সংবিধান এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় আমি আশা করি সে দৃঢ় ভূমিকা পালন করবে। বাংলাদেশ বহুদিন পরে এই রাষ্ট্রপতি পদে একজন পলিটিক্যালি ডেডিকেটেড মানুষ পেয়েছেন। তিনি রাষ্ট্র, সমাজ এবং মানুষকে খুব ভালোভাবে বোঝেন এবং তার কাছে বাংলাদেশ রাষ্ট্র নিরাপদও থাকবে। পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন মন্ত্রিসভায় নতুন অন্তর্ভুক্ত সদস্যরা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ আর ধৈর্যের পথ অতিক্রম করে নতুন অধ্যায় সূচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য এই ব্যক্তি। মানুষের প্রত্যাশা পূরণ করে দলমতের ঊর্ধ্বে সবার অভিভাবক হয়ে উঠবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা সকলের। ইমরুল আহসান, সময় সংবাদ, বঙ্গভবন, ঢাকা। সরকারের 6 মাসের মাথায় আকার বাড়ল সরকারের মন্ত্রিসভার। শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই মন্ত্রিসভার নতুন 6 সদস্যকে শপথ পড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, রাশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরি। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির এবং শামীম কায়সার। আমি রাশিদুজ্জামান মিল্লাত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েই 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ নেন মন্ত্রিসভার নতুন 6 সদস্য। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতারা। প্রথমে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরি। পূর্ণমন্ত্রীদের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও শামীম কায়সার।
সশ্রদ্ধ চিত্তে শপথ বা শপথ নেয়া মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন তারা। বাংলাদেশের আমার দেশের জন্য কাজ করার পেয়েছি and I will do it with the utmost sincerity, commitment in safeguarding the national interest of the people of my country. মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন মন্ত্রী হিসাবে। আমি প্রথমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন সেই দায়িত্ব যাতে পালন করতে পারি সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেদিন সরকার গঠন করেন তিনি প্রথম দিনেই বলেছিলেন যে আমরা যে কাজগুলো করব দেশের জন্য সেই কাজগুলো মূল্যায়ন হবে, তারই ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি আজকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে অর্থমন্ত্রী জানান রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই কলেবর বাড়ল মন্ত্রিসভার, মন্ত্রীদের কাজের মূল্যায়ন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একটা সময়ের পরে ইভ্যালুয়েশন হবে, মন্ত্রিসভার কিছু রদবদল হবে, পরিবর্তন হবে, এটা একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের রুটিন কাজ এটা। সুতরাং এটা আরো ভবিষ্যতে আবার ইভ্যালুয়েশন হবে, আরো রিসাফল হতে পারে। মন্ত্রিসভার নতুন 6 সদস্যের সংযোজনের মধ্য দিয়ে সরকারের দায়িত্ব বন্টনেও এলো নতুন মাত্রা। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভার সংখ্যা এখন দাঁড়ালো 51 জনে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজ শেষে শেরেবাংলা নগরে প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহের রিপোর্ট। বঙ্গভবনের যাত্রায় প্রথমেই প্রিয় দুই নেতার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অভিভাবকের আসনে আসীন হওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন তিনি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু সময় নীরবতা পালন করে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে হেয়ার রোডের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন মির্জা ফখরুল। এর আগে মন্ত্রীপাড়ার সরকারি বাসভবন থেকে বেরিয়ে বেইলি রোডের মিনিস্ট্রি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল। নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সেখান থেকে শেরেবাংলা নগরের উদ্দেশ্যে রওনা হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 3.5 দশক পর গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হলে সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে 255 ভোট পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে কেটে গেছে 55 বছর। এই সময়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন 18 জন। রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকলেও ইতিহাসের বাঁকে বাঁকে এই পদটি নিয়ে কেটে গেছে নানা নাটকীয় ঘটনা আর উত্থান পতন। দেশের 22 জন রাষ্ট্রপতি নিয়ে বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর 22 মেয়াদে এখন পর্যন্ত অস্থায়ী ও ভারপ্রাপ্ত মিলিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন 18 জন। ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় রাষ্ট্রপতির পদটি কখনো থেকেছে ক্ষমতার কেন্দ্রে, আবার কখনো সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ অলংকারিক আসন। মুক্তিযুদ্ধকালে প্রবাসী সরকারের রাষ্ট্রপতি করা হয় শেখ মুজিবুর রহমানকে, যদিও সে সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। দেশ স্বাধীনের পর প্রথম সংসদীয় পদ্ধতির রাষ্ট্রপ্রধান হিসেবে 1972 সালে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। 73 নির্বাচনের পর স্পিকার থেকে রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদুল্লাহ। 75 একদলীয় শাসন ব্যবস্থা চালু করে আবারও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। 75 15 আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকরা। তখন রাজনৈতিক পট পরিবর্তন হলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমদ। এর 3 মাসের মাথায় রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
1977 সালের 21শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। তখন উপরাষ্ট্রপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি আব্দুস সাত্তার। বিচারপতি সাত্তারকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ। রাষ্ট্রপতি হন বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী। 9 মাস দায়িত্ব পালন করেন তিনি। সামরিক শাসন জারি করে রাষ্ট্রপতির চেয়ারে বসেন হুসেন মোহাম্মদ এরশাদ। 90-এর 6 ডিসেম্বর গণ অভ্যুত্থানের মুখে বিদায় নেন এরশাদ। অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে অনুষ্ঠিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ক্ষমতায় আসে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসেন আব্দুর রহমান বিশ্বাস। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবারও রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। দেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে 2001 সালের 14 নভেম্বর শপথ নেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব AQM বদরুদ্দোজা চৌধুরী। সংসদ সদস্যদের অনাস্থায় মাত্র 7 মাসের মাথায় 2002 সালের 21শে জুন পদত্যাগ করেন তিনি। পদ খালি হলে 3 মাসের জন্য স্পিকার মোহাম্মদ জমিরুদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 2002 সালের 6 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেয় বিএনপি। 2009 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির চেয়ারে ছিলেন তিনি। ইয়াজউদ্দিনের সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক সংকট ও 1/11-এর মতো ঘটনা ঘটে। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর রাষ্ট্রপতির দায়িত্ব পান মোহাম্মদ জিল্লুর রহমান। এরপর বাংলাদেশ সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ। হামিদের পর বঙ্গভবনের বাসিন্দা হন মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত 24শে জুলাই পদত্যাগ করেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 35 বছর পর সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের অভিভাবক হয়ে যে কোনো সংকটে দেশকে আগলে রাখবেন কঠিন ও কোমল মনের মানুষ মির্জা ফখরুল। এমনটাই প্রত্যাশা দল মত নির্বিশেষে দেশের মানুষের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 3.5 দশক পর নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের এই চর্চা গণতন্ত্রের জন্য ইতিবাচক। তাদের প্রত্যাশা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তাদের মতে সংকট মোকাবিলা ও সাংবিধানিক ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন রাষ্ট্রপ্রধান। নাইম হাসানের রিপোর্ট। দীর্ঘ 35 বছর পর দেশে আবারও রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপ্রধান। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ভোটের আগেই তা ছিল অনেকটা নিশ্চিত। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপতির নির্বাচনে জামাত নেতৃত্বাধীন ঐক্যের প্রার্থী দেওয়া নিয়েও ছিল নানা আলোচনা। তবে সব আলোচনার অবসান ঘটিয়ে 255 ভোট পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফলাফল অনুমেয় থাকলেও গণতন্ত্রে শুধু জয় পরাজয় নয়, গুরুত্বপূর্ণ হলো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মত প্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা। রাষ্ট্রপতি নির্বাচনের এই চর্চাকেই ইতিবাচক বলছেন তারা। নির্বাচিত প্রক্রিয়া করতেই হবে, এটাই তো সংসদ। কারণ যদি আজকে বিএনপি এই 2/3 বেশি আসন না পেত, তাহলে তো আমরা দৌড়াদৌড়ি করতাম, জানার চেষ্টা করতাম কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং তখন কিন্তু কম্পিটিশনটা মারাত্মক হয়ে যেত। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের গোপন ও স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে নির্বাচন আরো অর্থবহ হয়ে উঠত বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। একজন এমপি তার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে জনগণের কাছে। এখন আপনি যখন এইটাকে দলের কাছে অ্যাকাউন্টেবিলিটি হিসেবে ট্রান্সফার করতেছেন, তখন তো তার স্বাধীনভাবে কাজ করার, স্বাধীনভাবে চিন্তা করার কোনো ধরনের উপায় আপনি রাখছেন না।
তাহলে সেইটা তো তার যে এমপি পদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে তো সিগনিফিকেন্টলি ভায়োলেট করছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি সংবিধানের আলোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য, সাংবিধানিক ধারাবাহিকতা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। সংসদীয় রাজনৈতিক ব্যবস্থা যদি আমার থাকে, আমার রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এমনটাই, এবং এটাই আমরা মেনে নিয়েছি, এটাই আমরা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করে এই ব্যবস্থা চেয়ে এনেছি। ক্রাইসিস যদি কোনো ধরনের আসে, পলিটিক্যাল ক্রাইসিস, সেই ক্ষেত্রে হচ্ছে কি উনি ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা খুব রেসপন্সিবল জায়গা থেকে উনি কাজ করতে পারবেন। ভবিষ্যতে শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও ভোটের চর্চা অব্যাহত রাখা গেলে গণতন্ত্রের মানোন্নয়ন হবে বলেও মত বিশ্লেষকদের। আগামী 5 বছরের জন্য বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি জনগণের প্রত্যাশা, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের রাষ্ট্রপতি হবেন তিনি, যার সবচেয়ে বড় শক্তি দল নয়, সংবিধান, প্রধান দায়িত্ব সরকার নয়, রাষ্ট্র ও জনগণের স্বার্থ। বঙ্গভবনের সামনে থেকে নাইম হাসান, সময় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বিবৃতি দেওয়ার এক ঘন্টার মাথায় প্রত্যাহার করে নিয়েছে দেশটির রাষ্ট্রপতি ভবন। শুক্রবার দুপুরে দেয়া বিজ্ঞপ্তিটিকে জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতি ও মহড়ার কারণে নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে। তবে দুই দেশের পক্ষ থেকে সফরসূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় তড়িঘড়ি করে আগের দেয়া বিজ্ঞপ্তিটি বাতিল বলে ঘোষণা করা হয়। তবে চূড়ান্ত ঘোষণার আগেই বিজ্ঞপ্তি প্রকাশের পর উদ্ভূত পরিস্থিতি সামাল দিতেই এই বিবৃতি প্রত্যাহার বলে মনে করা হচ্ছে। প্রবাসী সভায় আরও থাকছে, ফরিদপুরে অস্ত্রোপচারের পর পেটে 1.5 কেজি গজ রেখেই সেলাই, 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর রোগীর মৃত্যু, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশের মরদেহ বুঝে পেয়েছেন স্বজনরা। দিনভর থানা, উপহাই কমিশন আর মর্গে দৌড়ঝাঁপ শেষে মিলেছে মরদেহ ফেরানোর আনুষ্ঠানিক ছাড়পত্র। তবে কাগজপত্রের জটিলতায় শুক্রবার রাতে মরদেহ সীমান্তে নেওয়া সম্ভব হয়নি, রাখা হয়েছে কলকাতার পিস হেভেনে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মির্জা গালিব স্ট্রিটের শিখাইন লজে অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে শুক্রবার দিনভর চলে নানা আনুষ্ঠানিকতা। কলকাতার বাংলাদেশ উপহাই কমিশন থেকে দেয়া হয় প্রত্যাবর্ষণপত্র। তবে রাত হয়ে যাওয়ায় এদিন আর সীমান্তে নেওয়া সম্ভব হয়নি। মরদেহ হস্তান্তর ঘিরে শুক্রবার সকাল থেকেই কলকাতার উপহাই কমিশনে ছিল তৎপরতা। ভারতীয় প্রশাসনের কাগজপত্র সময় মতো না আসায় তৈরি হয় অনিশ্চয়তাও। পরে ডেপুটি হাই কমিশনার জানান, অগ্নিকাণ্ডের তদন্তে গঠিত এসআইটি বিষয়টি দেখছে। শনিবার বেনাপোল, পেট্রাপোল ও ভোমরা সীমান্ত দিয়ে মরদেহ ফেরানোর প্রস্তুতি রয়েছে। এখনো পর্যন্ত অপেক্ষা করছি থানা থেকে জিডিটা ইস্যু করার জন্য। থানা থেকে জিডি ইস্যু করা হলেই আসলে আমরা তাদেরকে পাঠিয়ে দিবে এফআরআরওতে, এবং এফআরআরও তাদের এনওসি ইস্যু করলে সেই লাশগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। এদিন সাতক্ষীরার রেপতি সরকারের ছেলে ও মেয়ে উপহাই কমিশনে গিয়ে পরিচয় নিশ্চিত করে প্রাথমিক কাগজপত্র সংগ্রহ করেন। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তারা। নিহতের ছেলে জানান, মায়ের দাহ ভারতে তার মামার বাড়িতেই করতে চান। 19 আগস্টের অগ্নিকাণ্ডে নিহত হন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের স্ত্রী, পুত্র, শ্বশুর সহ একই পরিবারের 4 জন। প্রাণ হারান সাভারের আহমেদ বাবু এবং সাতক্ষীরার SM আলিমুজ্জামান ও রেপতি সরকারও। নিহতদের মরদেহ সরকারি খরচে দেশে ফেরানোর কথা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। 24-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক চলছে খুঁড়িয়ে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, এমনকি ক্রীড়াঙ্গন পর্যন্ত টানতে হচ্ছে দ্বিপাক্ষিক বৈরী সম্পর্কের রেশ। তুচ্ছ কারণে ভারতের মাটিতে বাংলাদেশি হেনস্থার খবর আসছে হরহামেশাই। আর এই অবস্থার মধ্যেই কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুর প্রশ্ন উঠেছে। ভারতের মাটি বাংলাদেশের জন্য কতটা নিরাপদ? ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন নাজমুস সালিহি।
২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই অনেকটা শীতল ভারত বাংলাদেশ সম্পর্ক। তাৎক্ষণিকভাবে পর্যটন ভিসা বন্ধ করে ভারত, যা চালু হয় লম্বা সময় পর। যদিও এখনো চালু হয়নি রেল যোগাযোগ। বারবার অনুরোধের পরও সাড়া আসেনি প্রতিবেশী দেশের তরফ থেকে। একই বছর ডিসেম্বরে হামলা হয় ত্রিপুরায় বাংলাদেশের উপ হাইকমিশনে। দেশটির কিছু কিছু রাজনৈতিক নেতার উস্কানিমূলক বক্তব্যে উত্তেজনা ছড়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতেও। গেল বছর ত্রিপুরা ও শিলিগুড়ির হোটেল মালিক সমিতি বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ভারতের বিভিন্ন এলাকায় বাংলাদেশি হেনস্থার খবর আসে। বৈরী সম্পর্কের প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও, বিদ্বেষ গড়ায় খেলার মাঠেও। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত আইপিএলে অংশ নিতে পারেননি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনে পুড়ে মারা যান চিকিৎসা নিতে যাওয়া ৭ বাংলাদেশি। আবারও প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, ভারতে অবস্থানের জন্য নিরাপত্তার কথা বিবেচনা করতে হবে বাংলাদেশিদের। দায়িত্ব এড়াতে পারে না প্রতিবেশী দেশটিও। বাংলাদেশের সাথে একটা অশুভ সমীকরণ মনে মনে ছিল, তো হচ্ছে আমাদের হাসিনার দেশের লোক। তো যখন হাসিনা পড়ে গেছে তখন কিন্তু এখন বাংলাদেশ কিন্তু মানুষজন কিন্তু একটু অন্যভাবে দেখছে। বাংলাদেশিদের জন্য এটা নিরাপদ কিনা বা নিরাপত্তা কমে গেছে কিনা, অবশ্যই নিরাপত্তা কমেছে। বাংলাদেশি সন্দেহে অনেককে ধরা, বাংলাদেশি সন্দেহে অনেককে পুশিন করা, এগুলো তো আমরা দেখছি। তাহলে কি আপনি বাংলাদেশি শব্দটাকেই আপনি অন্যভাবে দেখছেন? শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমে দেদারসে চলে বাংলাদেশ বিরোধী প্রচারণা, যার প্রভাব জনগণের উপর পড়ছে বলে মত বিশেষজ্ঞদের। ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ইন্ডিয়ান নিউজ পেপারগুলো ভয়ানক রকমের হোস্টাইল জার্নালিজম করেছেন, ভয়ঙ্কর রকমের যে আপনি প্রোপাগান্ডা চালাচ্ছেন, সেটার অংশ তো ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ার জনগণ তো এটা খাচ্ছে। তো তখন তাদেরও এক ধরনের পারসেপশন তৈরি হয় বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশিদেরকে নিয়ে। হ্যাঁ, এবং তখন দেখা যায় যে ঘৃণার চাষাবাদটা ওইখান থেকেই শুরু হয়। আপনাকে বুঝে ফেলে আপনি বাংলাদেশি, এবং আপনি যদি এখন মহারাষ্ট্রে থাকেন, গুজরাটে থাকেন, হতে পারেন আরও সম্ভাবনা বেশি। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন, হয়তো সম্ভাবনা একটু কম। বিজেপির যেগুলো স্ট্রংহোল্ড, সেখানে বাংলাদেশের অবস্থা খারাপ হবে, এটা স্বাভাবিক না? আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত সহ বাংলাদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নিরাপত্তা নিশ্চিতে দুদেশকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গা নদীকে দখল ও দূষণমুক্ত করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, নৌকা বাইচের মতো খেলাধুলার আয়োজন করে ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে হবে। বুড়িগঙ্গার তীরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। বৈঠার তালে এগিয়ে চলছে নৌকা, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় প্রতিযোগীরা। আবহমান বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে বুড়িগঙ্গা নদীতে আয়োজন করা হয় নৌকা বাইচ। বিভিন্ন রঙের পোশাক আর পতাকায় সেজে অংশ নেয় মোট 6টি নৌকা। কামরাঙ্গীর চর এলাকার খোলামোড়া ঘাট এলাকায় নৌকা বাইচের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। প্রতি বছর এইরকম এই ঢাকাকে মানুষের হৃদয়ে স্থান দেওয়ার জন্য এই উৎসবটা আমরা প্রতি বছর করব। আমরা চাই আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটা চান, যে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, এই ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা যাতে আমরা করতে পারি। নৌপরিবহন মন্ত্রী বলেন, ঢেলে সাজানো হচ্ছে রাজধানী ঢাকাকে, করা হচ্ছে নৌপথে অবাধ চলাচলের ব্যবস্থা। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন নৌকা বাইচের আয়োজন বেশি বেশি প্রয়োজন। এই নৌকা বাইচ প্রমাণ করে যে না, আমরা বুড়িগঙ্গাকে কতটা ধারণ করছি। বৃত্তাকার নৌপথের কাজ চলছে, ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর, বাসযোগ্য করা, পরিবেশ বান্ধব করা, সাংস্কৃতিক এবং ঐতিহ্যের আবয়বে গড়ে তোলা, এবং চারপাশে যে নদী আছে, তুরাগ, বুড়িগঙ্গা, বালু সহ ধলেশ্বরী সহ যে নদীগুলি আছে, দূষণমুক্ত রেখে নৌপথকে অবাধে চলাচলের সুযোগ করে দেওয়া, বৃত্তাকার নৌপথ। এবং নদী শাসনও করা হবে কিছুটা।
পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন। আপনারা এই উদ্যোগটি অব্যাহত রাখবেন এবং আগামী দিনে আরও ভালো সুশৃঙ্খলভাবে এটিকে যাতে আমরা করতে পারি এবং শুধু আমাদের জন্য নয়, আমরা যাতে এটাকে টেলিকাস্ট করার মাধ্যমে বিশ্বব্যাপী আমাদের পুরান ঢাকার যে ইতিহাস ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখতে পারি। প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের মাঝে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চারদিকে ৮ লেনের সড়ক নির্মাণ করতে চায় সরকার। একই সঙ্গে মানুষের যাতায়াত আরও সহজ করতে সংস্কার করা হবে নদীগুলো। শিগগিরই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। শুক্রবার সকালে কামরাঙ্গীর চরে ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে দিরাই খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। বলেন, রাজধানীর চারপাশের নদী এবং খালগুলোকে পরিকল্পিতভাবে সংস্কার ও দখলমুক্ত করা গেলে নৌপথের পাশাপাশি সড়ক যোগাযোগও মানুষের সুবিধা বাড়বে। নগরীর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নদী খাল রক্ষার কোনো বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। সম্মানিত প্রবীণ রাজনীতিবিদ, ঢাকা নগরীর চারদিকে চতুর্দিকে ৮ লেনের রাস্তা করে চতুর্দিকের নদীগুলোকে সংস্কার করে যাতে নৌ চলাচল এবং সড়ক চলাচল মানুষের সুবিধাজনক অবস্থায় নিয়ে আসা যায়, এই জন্যে আমরা বারবার মিটিং করছি, আলোচনা করছি, কাজ চলমান আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রবাসের সময় আরও থাকছে। এবার ডারউইন ছন্দে ম্যাকাই রাঙানোর পালা। দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের প্রত্যয় বাংলাদেশের। ম্যাচ শুরু সকাল ৬টায়। ছুটির দিনেও গ্যাস সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি। দীর্ঘ অপেক্ষার পরেও মিলছে না কাঙ্ক্ষিত সিএনজি। এর ফলে আয় রোজগারও কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চালকরা। গ্যাসের জন্য ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রায় ১ মাস জুড়ে চলছে এমন সংকট। ছুটির দিনেও সকাল থেকেই রাজধানীর পাম্পগুলোতে গ্যাসের জন্য গাড়ি চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দীর্ঘক্ষণ পার হলেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। একটা পাম্পে সিরিয়াল দিচ্ছি, ১ ঘন্টার উপরে ছিলাম, 13 টাকার গ্যাস ঢুকছে। 7 ঘন্টা লাইনে দ্বারা গ্যাস পাই অনেক কম, গ্যাসে কোনো প্রেশার পাচ্ছি না। এই সিরিয়ালে মনে করেন বইয়ে থাকতে একদম মাজা মোজা ব্যথ হয়ে গেছে গা। গাড়ির জমা ঠিকই দেওয়া লাগে, ঘর ভাড়া ঠিকই দেওয়া লাগে, খাইতে পারি না। মালিকেরা 1 টাকা কম নেয় না, আমরা সারাটা দিন কষ্ট করি, ঘরে 1 টাকা লয়ে যেতে পারি না। পাম্প মালিকরা বলছেন গ্যাসের চাপ কম থাকায় আর্থিক ক্ষতি ও সিস্টেম লস এড়াতে বাধ্য হচ্ছেন ফিলিং স্টেশন বন্ধ রাখতে। আমাদের সিস্টেম লস আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে এটা আমাদের আর কি সুনাম ক্ষুণ্ণ হয়। এই কারণে আমরা ব্যবসা প্রতিষ্ঠান লস দিয়ে হলেও আমরা চালু রাখছি। অনেক প্রতিষ্ঠান আছে এই সিস্টেম লস, এই আর্থিক ক্ষতি তারা করতে চাচ্ছে না, বিধায় তারা প্রতিষ্ঠান বন্ধ রাখছে। বুধবার মহেশখালীর এক্সিলারেট টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় নতুন করে দেখা দিয়েছে সংকট বাড়ার শঙ্কা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি আর জাতীয় গ্রিডে বাড়তি চাপ। 3 দিকের চাপ সামলাতে এবার ব্যাটারি চালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণের পথে হাঁটছে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি এসব যানবাহনের ব্যাটারি চার্জে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার কমাতে নেওয়া হচ্ছে সৌর বিদ্যুতের পরিকল্পনা। নিবন্ধন এবং নবায়নের শর্ত হিসেবে সৌর বিদ্যুৎ দিয়ে চার্জিং বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। কিন্তু 60 লাখের বেশি ব্যাটারি চালিত রিকশার জন্য এই সৌর অবকাঠামো তৈরিকে চ্যালেঞ্জিং বলছেন বিশেষজ্ঞরা। রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। একসময় শুধু রাজধানীর অলিগলিতে মিলত ব্যাটারি চালিত অটোরিকশা, কিন্তু এখন সেই বাহনটি উঠে এসেছে প্রধান সড়কে। দ্রুতগতির এই 3 চাকার বাহনটি অন্যান্য যানবাহনের সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন অন্যান্য যানবাহনের চালক ও পথচারীরা। দেশে যখন বিদ্যুতের সংকট ও লোডশেডিং চলছে, তখন বছরে প্রায় 20,000 কোটি টাকার বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে প্রায় 60 লাখ ব্যাটারি চালিত অটোরিকশার পেছনে। প্রতিদিন এই খাতে প্রায় 55 কোটি টাকার বিদ্যুৎ ব্যয় হচ্ছে, যার বড় অংশই আসছে অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে। রাস্তার ফুটপাতের উপরেই কিন্তু এইভাবেই অবৈধভাবে যে লাইনগুলো নেওয়া হয়েছে, সেখানে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চার্জ দেওয়া হচ্ছে। সরকার
প্রায় 40,000 কোটি টাকার মতো বিনিয়োগ করছে জ্বালানি সংকট কাটিয়ে ওঠার জন্য, সেখানে সরকারকে ফাঁকি দিয়ে কিন্তু অবৈধভাবে এভাবেই চার্জ দিচ্ছে সেই ব্যাটারি চালিত রিক্সাগুলো। গবেষণা অনুযায়ী প্রতিটি অটোরিকশা দিনে 8 থেকে 9 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে, যা জাতীয় গ্রিডের প্রতিদিনের 800 থেকে 850 মেগাওয়াট বিদ্যুতের সমান। এটি দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত 5%। কেবল ঢাকাতেই 48,136টি অবৈধ চার্জিং পয়েন্ট ও 992টি গ্যারেজ রয়েছে, যেখানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকারের বছরে 5,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এরা মনে করেন যে অনেক আগে থেকেই এই রাস্তা দখল করে রেখেছে। গাড়ির চার্জ দিতে হলে 7,000। আপনার কি এখানে মিটার কয়টা আছে? আমার একটা মিটার আছে। জ্বালানি সংকট ও গ্রিডের উপর চাপ কমাতে সরকার এবার অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। সৌর বিদ্যুতে যাওয়ার পরিকল্পনায়ও চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। বিশাল সংখ্যক রিকশার জন্য প্রয়োজন হবে সোলার চার্জিং স্টেশন, সোলার স্টোরেজ ব্যবস্থা, নিরাপদ চার্জার, মিটার ভিত্তিক হিসাব এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। সোলার চার্জিং স্টেশন তো আর এককভাবে চালাতে গেলে তো এই খাতে এদেরকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করে এ খাতকে সচল রাখা কঠিন হবে, যে কারণে হাইব্রিড মোডেই যেতে হবে যতক্ষণ পর্যন্ত স্টোরেজ সিস্টেম চালু না হচ্ছে। চার্জিং ভেহিকেলস নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, এটা সমাধান করা সরকারের আয়ত্তের মধ্যেই আছে। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জ্বালানি সংকটের দ্রুত সমাধান চান সাধারণ মানুষও। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। 38 মামলার আসামি জেনেভা ক্যাম্পের আলোচিত মাদক সম্রাট সেলিম আশরাফ ওরফে চুয়া সেলিমকে আবারও গ্রেপ্তার করেছে র্যাব 2। জেনেভা ক্যাম্পের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, প্রিপেইড পদ্ধতিতে টাকার মাধ্যমে জামিনে ছাড় পায় এসব অপরাধী। এ কারণেই হত্যা ও মাদক মামলার ভয়ঙ্কর আসামি হয়েও সহজেই জামিন পান চুয়া সেলিম। মাদকের অভয়ারণ্য রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। ব্যবসার আধিপত্য ধরে রাখতে এখানে সংঘাত, সংঘর্ষ নিয়মিত ঘটনা। শুধু তাই নয়, মাদক ব্যবসার জেরে এখানে খুনও চলে গডফাদারদের ইশারায়। 5 আগস্টের পর ক্যাম্পের বেশিরভাগ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার হলেও কৌশলে জামিন নেন চুয়া সেলিম। এরপর থেকেই চলে মাদকের সাম্রাজ্য দখলের চেষ্টা আর ত্রাসের রাজত্ব কায়েম। বৃহস্পতিবার ভোরে ক্যাম্পের গোপন আস্তানা থেকে চুয়া সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। সঙ্গে ছিল বিদেশি অস্ত্র, গুলি ও মাদক। শুক্রবার মোহাম্মদপুরে র্যাব 2 এর সদর দফতরে ব্রিফিং করেন অধিনায়ক নয়মুল হাসান। তুলে ধরেন শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিমের অপরাধের ফিরিস্তি। র্যাব বলছে, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক সিন্ডিকেট, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধের পৃষ্ঠপোষকতা ও নিয়ন্ত্রণ করে আসছিলেন চুয়া সেলিম। ডিএমপির মোহনপুর থানায় হত্যা চেষ্টা ও খুনের 60টি, মাদকদ্রব্য আইনে নিয়ন্ত্রণ আইনে 14টি, বিশেষ ক্ষমতা আইনে 13টি, বিস্ফোরক আইনে 1টি এবং দাঙ্গা সরকারি কাজে বাধা দেওয়া 1টি মামলা সহ মোট 36টি মামলা হয়েছে। আজকে একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা তার বিরুদ্ধে রুজু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত ও এজাহারে ত্রুটি না থাকার পরও অপরাধীদের জামিনের ইস্যুতে র্যাবের ভাষ্য, এমন ঘটনায় মনোবলে ভাটা পড়ে তাদের। প্রশ্ন উঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। জামিন দেওয়ার জন্য তার একটা গ্রুপ আছে, প্রিপেইড জামিন। পরে সে আবার এই অপরাধ করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে এই টাকা সংগ্রহ করে আবার তাদেরকে টাকা রিফিল করে আর কি। তারা প্রিপেইড জামিন পায় আর কি। সো এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে নিশ্চয়ই। আমরা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। 1 বছরের ব্যবধানে দ্বিতীয়বার গ্রেফতারের পর চুয়া সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নতুন করে 2টি মামলা দায়ের করার কথা জানায় র্যাব। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছিল। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের সময় পেটে 1.5 কেজি গজ রেখেই সেলাই করে দেওয়া হয়। 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান কণিকা মণ্ডল। শোকার্ত স্বজনদের সঙ্গে দেখা করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তদন্তে চিকিৎসায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসব বেদনা নিয়ে গত 29 জুন ফরিদপুর শহরের সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কণিকা মণ্ডলকে। ওই দিন সন্ধ্যায় হাসপাতালটির স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার লক্ষ্মী রানী দত্ত অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তান প্রসব করান।
পরদিন কণিকার পেট ফুলে গেলে চিকিৎসককে জানালে তারা অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। ৩ জুলাই তাকে ঢাকার কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জুলাই ওই হাসপাতালে পরীক্ষার পর জানা যায় কণিকার পেটে প্রায় ১.৫ কেজি গজ রেখে সেলাই করা হয়েছে। ওই দিনই অস্ত্রোপচার করে গজ বের করা হলে রোগীর অবস্থা আরও খারাপ হয়। ১.৫ মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান কণিকা। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে তার। সিজার করার পরে একদিন পরের থেকেই রোগীর পেট ফুলে যায়। পরে ডাক্তারকে অবহিত করলে ডাক্তার তড়িঘড়ি করে নানা অজুহাত দেখায়। এদিকে কণিকার মৃত্যুতে তার স্বামীকে খুদে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন অভিযুক্ত চিকিৎসক। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুরো বিষয়টি অস্বীকার করেন তিনি। দাদারে, আমি কোনো অবহেলা করি না, রোগীটা নিজ দিয়ে ফেটে গেছিল, আমি একটু পরে আপনাকে আমি কল দিচ্ছি। শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে কণিকার পরিবারের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। এই সময় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। 5 কর্মদিবসের ভিতরে শুক্র শনি আজকে বাদ দিলে রবি সোম মঙ্গল বুধ আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। আমাদের সরকারি বিধি মোতাবেক দেশের প্রচলিত আইন অনুযায়ী যতটুকু কঠোরতম অবস্থা গ্রহণ করা যায় আমরা করব। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তানজিল হাসনাত, সময় সংবাদ। সারা দেশে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সশস্ত্র আনসার সহ 10 আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার রাতে চাঁদা না দেয়ায় হামলার শিকার ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের খোঁজখবর নিয়ে একথা জানান তিনি। বলেন, উপজেলা পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়ের স্বাস্থ্য আনসার ক্যাম্প করা হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। চিকিৎসকদের উপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব ঘটনার পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকটা উপজেলায় 10 জন করে আনসার আর্ম সহ একজন প্লাটুন কমান্ডার সহ আমরা দিয়েছি। অন্যান্য হেলথ হাবগুলিতে জেলা লেভেলে আমরা পুলিশ ক্যাম্প করার বর্তমান চিন্তা ভাবনা করতেছি পূর্ণ সিকিউরিটি নেওয়ার জন্য, এবং স্বাস্থ্য সুরক্ষা আইনটাও আমরা হাতে নিয়েছি এটা দেওয়ার জন্য। যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন, আগেও বলেছি, এটা সম্পূর্ণরূপে একটা চাঁদাবাজির ঘটনা। রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে চলছে চিত্রগ্রাহক রাশেদ জামানের একক স্থচিত্র প্রদর্শনী দ্য কোয়াইট উইদিন। 13 আগস্ট থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে 27 আগস্ট পর্যন্ত। প্রকৃতির শান্ত তাল লয় ছন্দময় ছবিগুলো দেখতে ভিড় করছেন শিল্পপ্রেমীরা। দ্য কোয়াইট উইদিন নামটি যেন অনেক কিছু বলে যায়। অন্তরের শান্তভাবকে আরেকবার জাগ্রত করার প্রয়াসে শহরের কোলাহল ছেড়ে খানিক দূরে বারবার ছুটে গিয়েছেন দেশের প্রখ্যাত চিত্রগ্রাহক রাশেদ জামান। চলচ্চিত্রের ক্যামেরার লেন্সে যে মানুষটি গল্প বোনেন, এবার তার স্থিরচিত্রে ধরা পড়ল শান্ত বহমান কিছু দৃশ্য। রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে চলছে রাশেদ জামানের একক স্থিরচিত্র প্রদর্শনী দ্য কোয়াইট উইদিন। প্রতিদিন বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত চলমান এই প্রদর্শনী দেখতে ভিড় করছেন শিল্পপ্রেমীরা। শুরুতে ঢোকার পরে যেটা মনে হয়েছিল যে এগুলো হচ্ছে পেইন্টিং, বাট পরবর্তীতে বোঝা যায় না, এগুলো পেইন্টিং না, ফটোগ্রাফ। গ্রামের যে সিনারিগুলো থাকে, একদম র সিনারিগুলো এখানে ছিল, অনেক ভালো লেগেছে। শিল্পীর যে হাহাকার আছে, হ্যাঁ, সেই হাহাকারগুলো হলো এই ছবিগুলো। আমার মুক্তি আলো আলো। রাশেদ জামানের এই প্রদর্শনীতে মোট 40টি বাছাইকৃত ছবি স্থান পেয়েছে। সবগুলো ছবিতেই পদ্মা নদী ও তার তট সংলগ্ন নানা প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে, যা দীর্ঘ 5 বছর ধরে ক্যামেরায় একটু একটু করে ধারণ করেছেন শিল্পী। দর্শকদের এত সাড়া পেয়ে অভিভূত তিনি। এই কাজটা শুরু হয়েছিল আমার নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য। এটা কখনো প্রদর্শনী করে এটা কখনো আমি ভাবিনি। অ্যাকচুয়ালি বেঙ্গল ফাউন্ডেশনের কারণে এটা সম্ভব হয়েছে। আমাদের জীবন থেকে মৌনতা, একাগ্রতা, নির্জনতা, নীরবতা এই শব্দগুলো হারিয়ে গেছে। আমি এগুলোর অর্থ খুঁজতে বেরিয়েছিলাম। যান্ত্রিকতায় পিষ্ট দৈনন্দিন জীবন অনেক সময় ভুলে যায় স্থির হতে, শান্ত হতে, একটু বিরতি নিতে। দ্য কোয়াইট উইদিনের ছবিগুলো আমাদের সেই অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করে, যা আমরা মনের অজান্তেই খুঁজে ফিরি। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে কোণঠাসা করছে যুক্তরাষ্ট্র।
ইরানের পর এবার আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপরও নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তেহরানের অর্থনীতি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ইরানের পাশে থাকা দেশগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের তীব্রতা সাময়িক কমলেও থামেনি দুই দেশের মধ্যকার উত্তেজনা। সামরিক অভিযানের বদলে এবার অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে কোণঠাসা করতে চাইছে ওয়াশিংটন। তাই ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার একদিন পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অর্থনীতি চূর্ণ করে শাসন ব্যবস্থা ধসিয়ে দেবে যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটনের এমন হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে মানুষের দৃষ্টি সরানোর কৌশল বলে মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হুমকিকে অবৈধ ও অমানবিক আখ্যা দিয়ে বলেছে, অতীতে এমন নীতি ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনায় হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও কাটছে না অনিশ্চয়তা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, ইরানের বন্দরমুখী বা বন্দর থেকে আসা অর্ধশতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি কয়েকটি জাহাজ অচল করা ও তল্লাশি চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে ওমান, জাপান ও কাতার। নাসরিন রুমি, সময় সংবাদ। অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়েছে এক ধাপ। দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে বাংলাদেশে নিবন্ধিত 25টি রিক্রুটিং এজেন্সি ও 46টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পোর্টালে তথ্য হালনাগাদ হওয়ায় কর্মী নিয়োগ পুনরায় শুরুর ইঙ্গিত মিলেছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার শ্রমবাজারে গতি ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। কেন্দ্রীয় ব্যবস্থাপনা পোর্টাল FWCMS-এ যুক্ত করা হয়েছে বাংলাদেশের অনুমোদিত 25টি রিক্রুটিং এজেন্সির নাম। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 46টি মেডিকেল সেন্টারকে দেয়া হয়েছে প্রাথমিক অনুমোদন। তথ্য হালনাগাদে প্রবাসী কর্মী ও অভিবাসন খাতে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার। তালিকা প্রকাশে স্বাস্থ্য পরীক্ষা ও এজেন্সি বাছাইয়ের জটিলতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, কূটনৈতিক পর্যালোচনা শেষে দ্রুতই কর্মী পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে বন্ধ শ্রমবাজার খোলার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। তবে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত। অপেক্ষা তাই চূড়ান্ত ঘোষণার। 2024 সালের 1 জুন বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। প্রক্রিয়া শেষ করেও প্রবেশ করতে পারেননি প্রায় 17,000 বাংলাদেশি। পরে তাদের মধ্যে 8,000 জনকে পুনরায় নিয়োগের সিদ্ধান্ত হলেও এখনও প্রায় 5,000 কর্মী মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। খেলার খবর। ডারউইনের ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাস দিলেও সেটি অতীত। বেকায়ে 5 দিন সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অনুশীলনে মুশফিক, তামিম চোট পেলেও দুজনেই আবার ব্যাটিং করেছেন। বেকায়ের ঠান্ডা বাতাসে পেসাররা সুবিধা পাবেন বলে ধারণা শান্তর। তবে যে কোনো পরিস্থিতিতেই ভালো করতে চান অধিনায়ক। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারিক হাসান শিমুল। নেটে হালকা রানিং নিয়ে করা তাসকিনের পেসে হঠাৎ বাউন্স। প্র্যাকটিস সেশনে পেসারদের সামলাতে বেশ বেগ পোহাতে হলো শান্তদের। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মূল পিচের মতো করেই বানানো হারাপ পার্কের অনুশীলন উইকেট। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়ামে বাতাসের আধিপত্য থাকায় বাড়তি সুবিধা পাবেন ফার্স্ট বোলাররা, এটা নিশ্চিত। ডারউইনের ঐতিহাসিক জয়ে উৎসবের আমেজ কাটিয়ে এখন অনুশীলনে শতভাগ মনোযোগ টাইগারদের। অতীত থেকে আত্মবিশ্বাস নিয়ে অসিদের মাটিতে নতুন ইতিহাস লিখতে চায় শান্তর দল। লক্ষ্য 5 দিন ভালো খেলা। ওইটা পাস্ট হয়ে গেছে আসলে। এখন এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটা নিয়ে গত 2 দিন আমরা প্রিপারেশন নিয়েছি। 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো
ইম্পর্ট্যান্ট এক একটা দিন এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিক। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে টিমটা আছে যে কোনো কন্ডিশনে খেলার জন্য ক্যাপাবল। যে ম্যাচটা আমরা খেলেছি ভালো ক্রিকেট খেলেছি, খুব ইম্পর্টেন্ট এই ম্যাচটা আমরা কত ভালো আবার ক্রিকেট খেলতে পারি। পেসারদের সুবিধা থাকলেও মেহেদী মিরাজ, তাইজুলরা নিজেদের প্রস্তুত করেছেন যে কোনো পরিস্থিতির জন্য। মুশি চোট পেয়ে আবারও ব্যাটিং করেছেন, তানজিদ তামিমও শান দিয়েছেন ব্যাটে। দুজনের বিকল্প সম্মুখে দেখা গেছে অনুশীলনে ঘাম ঝরাতে। তবে প্রথম টেস্ট থেকে ম্যাকাইয়ের চ্যালেঞ্জটা অনেক বেশি হবে সেটা জানা আছে। যে কোনো কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তার দল। না, আমার মনে হয় বাতাসের কারণে বোলাররা তো একটু হেল্প পাবেই, সুইংটা হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি ইউজ করতে পারে বোলারও, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। অজিরা ম্যাচের আগের দিন রেখেছিল ঐচ্ছিক অনুশীলন, তবে প্রায় সবাই ছিলেন মাঠে। বারবার লাবুসেনকে দেখা গেছে উইকেটটা দেখতে সব চাপ সামলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশার কথা শোনালেন অজি অধিনায়ক। আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। 5 দিনের জন্যই আমাদের পরিকল্পনা আছে। আমাদের সামর্থ্য নিয়ে আমরা আত্মবিশ্বাসী। পারফর্ম করেই ম্যাচ জিততে চাই। বোলিং ব্যাটিংয়ে আমাদের খেলার অ্যাপ্রোচ প্রথম টেস্ট থেকে ভিন্ন থাকবে। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেক হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটে। দুই দলের সামনে সুযোগ শুরুটা জয় দিয়ে রাঙানোর। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর দল আত্মবিশ্বাসে টইটুম্বুর হলেও নাজমুল হোসেন শান্ত পা রাখতে চান মাটিতে। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণটা নিজেদের করে রাখতে চান। আর সেটা যদি করতে পারে বাংলাদেশ, তাহলে অজিদের মাটিতে সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে সবচেয়ে ডমিনেট করা দল হবে টিম টাইগার্স। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে মধুর সমস্যায় বাংলাদেশ। শরীফুল ইসলাম ফিট হয়ে ওঠায় ভাঙতে হচ্ছে উইনিং কম্বিনেশন। তাকে জায়গা দিতে তাইজুল ইসলাম না কিনা অন্য কাউকে ড্রপ করবে টিম ম্যানেজমেন্ট, সেই সিদ্ধান্ত আসবে একদম শেষ মুহূর্তে। অনুশীলনে চোট পেলেও ফিট হয়ে উঠেছেন তানজিদ ও মুশফিক। ম্যাকাই থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। ডারউইনে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে যেমন আগ্রহ বেড়েছে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল কোন একাদশ নিয়ে মাঠে নামবে। নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে একেবারে খোলাসা করেননি কোন একাদশটাকে তিনি বাছাই করবেন। বাংলাদেশ দলে খুব যে বেশি পরিবর্তন আসবে সেটা মনে হচ্ছে না এখন পর্যন্ত। তানজিদ হাসান তামিমকে নিয়ে যে শঙ্কাটা ছিল, তিনি অনুশীলন করেছেন, পুরো দমে ব্যাট করেছেন। বলা যায় যে তানজিদ তামিম দ্বিতীয় টেস্টটা ম্যাকাইতে খেলবেন। সঙ্গে সাদমান, 3 নম্বর পজিশনে মমিনুল হক রয়েছেন, নাজমুল হোসেন শান্ত, তারপর 3 কিংবা 4 এই দুইজন ব্যাটসম্যান মাঝে মধ্যে আমরা দেখি যে 3 কিংবা 4-এ শাফেল করে নেন। পাশাপাশি 5 নম্বর পজিশনে রয়েছেন মুশফিকুর রহিম, 6 নম্বর পজিশনে লিটন দাস। এই নাম্বারগুলোতে আসলে কোনো ধরনের পরিবর্তন নেই। 7 নম্বর পজিশনের কথাও যদি বলি একেবারে ফিক্সড। মেহেদী হাসান মিরাজ প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন, প্রথম টেস্টে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। 8 নম্বর পজিশনটাতে আসলে কি হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে ক্যাপ্টেনকে। তিনি যেমনটা বলেছেন যে শরীফুল ফিট আছে, ইভেন খালেদ আহমেদও ফিট আছে ম্যাচ খেলার জন্য, 5 পেসারই ফিট রয়েছে ম্যাচ খেলার জন্য। তবে সিদ্ধান্তটা শেষ মুহূর্তে নেবেন। শরীফুল যদি এখানে খেলেন তাহলে হয়তো আমরা তাইজুলকে মিস করব এই টেস্টে। তবে শান্ত এটাও বলেছেন যে আসলে স্পিনারদের উপর তার ভরসা রয়েছে। তাছাড়া পেস ইউনিটের কথা যদি হাসান মাহমুদ, তাসকিন এবং কি ইবাদত হোসেন তো আছেনই। তবে এই একটা জায়গাতে আসলে যদি পরিবর্তনটা আসতে পারে, সেই জায়গাটা হচ্ছে 8 নম্বর পজিশন, যেখানে তাইজুল খেলে থাকেন। ম্যাকাইয়ে দারুণ একটা কন্ডিশন, রোদের দেখা মিলছে প্রতিদিনই। তবে বিকেল বেলার দিকে কিংবা সকালের দিকে বেশ খানিকটা ঠান্ডা থাকে। তৃতীয় কিংবা চতুর্থ দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যত প্রতিকূলতা থাকুক না কেন, বাংলাদেশ যে আত্মবিশ্বাসটা ডারউইন থেকে নিয়ে এসেছে, সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ম্যাকাইয়ের উইকেটে নতুন ইতিহাস লিখবে, সেটাই প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, অস্ট্রেলিয়া। নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে অনাকাঙ্ক্ষিত হাতাহাতি এবং সংঘাতের পর বড় শাস্তি পেল আর্জেন্টাইন ফুটবলার মিডফিল্ডার লিয়ান্ডো ফারাদেস। 10 ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছেন ফিফা। এছাড়া নাহুয়েল
নাহুয়েল মলিনা 7 ও থিয়াগো আলমাদাকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তির পাশাপাশি পারদেস ও মলিনাকে $90,000 এবং আলমাদাকে $30,000 জরিমানা করেছে ফিফা। এছাড়া বিশ্বকাপ চলাকালীন শৃঙ্খলা ভঙ্গের জন্য আর্জেন্টাইন ফুটবলার অ্যাসোসিয়েশন 3 লাখ ও $21,000 জরিমানা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে নাস্তানাবুদ হওয়ার পর মাঠেই মেজাজ হারান আর্জেন্টিনা দলের একাধিক ফুটবলার। স্পেনের সঙ্গে ফুটবলে না পেরে হাতাহাতিতে জড়ায় লিওনেল মেসির সতীর্থরা। পুরো ফুটবল বিশ্বেই সেই ঘটনার নিন্দা জানানো হয়। বিষয়টি তদন্ত করতে গেল মাসে একজন ডিসিপ্লিনারি ও এথিক্স প্রসিকিউটর নিয়োগ করে ফিফা। অবশেষে 1 মাসেরও বেশি সময় পর মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনা ফুটবলারদের শাস্তি ঘোষণা করা হলো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ডিসিপ্লিনারি কমিটি বড় শাস্তি দিয়েছে মেসির সতীর্থদের। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে 10 ম্যাচ ও নাহুয়েল মলিনাকে 7 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। নিষেধাজ্ঞার পাশাপাশি দুজনকেই $90,000 করে জরিমানাও করা হয়েছে। এছাড়া থিয়াগো আলমাদাকে 1 ম্যাচের নিষেধাজ্ঞা ও $30,000 জরিমানা করা হয়। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়েলাকেও শাস্তি দিয়েছে ফিফা। সাবেক এই ফুটবলারকে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি $30,000 জরিমানা করা হয়েছে। শুধু খেলোয়াড় ও কোচই নয়, শাস্তি পেয়েছে আর্জেন্টিনা দল ও এএফএ। আর্জেন্টিনা দলকে নিজেদের পরবর্তী 2টি হোম ম্যাচ 50% দর্শক ধারণ ক্ষমতা নিয়ে খেলতে হবে, যদিও নিষেধাজ্ঞার 1টি ম্যাচ স্থগিত রাখা হয়েছে। ফিফার শৃঙ্খলা ভাঙায় মোট $3,21,000 জরিমানা করা হয়েছে এএফএ-কে। ডিসিপ্লিনারি কোডের একাধিক ধারা ভঙ্গের অভিযোগে এই জরিমানা করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় একটি ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, যেখানে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, যার অর্থ ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। খেলা বহির্ভূত কর্মকাণ্ড, দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির অভিযোগও প্রমাণিত হয়েছে। এই নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হবে শুধু আন্তর্জাতিক ম্যাচে। তবে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন সবাই। এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে শাস্তির বিরুদ্ধে তারা আপিল করবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে রাষ্ট্রপতির দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে ভিভিআইপিদের মিলন মেলা, দলমতের ঊর্ধ্বে উঠে কাজের প্রত্যাশা। সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি। স্থানীয় সরকারে মঈন খান, তথ্যে পার্থ, পার্বত্য চট্টগ্রামে সাচিং প্রু, পররাষ্ট্রে আরও 1 প্রতিমন্ত্রী। এবং কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। দেশে আনার প্রক্রিয়ায় সচেতনতা, ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এই ছিল প্রবাসী সময়ে। সঙ্গেই থাকুন সময়ের।